দর্শক, আমি সাব্বির আহমেদ সন্ধি স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে। আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 আজকের এই দিনে ভাষাকে সমুন্নত রাখতে প্রাণ দিয়েছিলেন রফিক, শফিক, জব্বার, বরকত সহ নাম না জানা বাঙালির সূর্য সন্তানরা। যে ভাষায় নিরুর মতো একটা মিষ্টি ডাকনামের জন্ম হয়, যে ভাষায় বাবা তার সন্তানকে আদর করে ট্যাপাই বলে, সেই ভাষা শুধুমাত্র শব্দের সমষ্টি নয়, আমাদের আবেগ, আমাদের পরিচয়। আর এই ভাষাকে সমুন্নত রাখতে যারা প্রাণ দিয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। 2024-এর গণ অভ্যুত্থানে যখন রাজপথে বুলেট চলছিল, তখন বুলেটের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদের আমরা নানা ধরন ভাষা দেখেছি। সেই ভাষা ছিল তারকাদের, সেই ভাষা ছিল নির্মাতাদের, যে জায়গায় তারা এই জিনিসটা বুঝিয়েছেন যে শুধুমাত্র একটা ফেসবুকে স্ট্যাটাস, তাদের নির্মিত একটা গল্প কিংবা তাদের হাতে থাকা প্লাকার্ড স্বৈরাচারে ভিত্তি নাড়িয়ে দিতে পারে। বাংলাদেশ এখন এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়েছেন এবং জনগণ তাদের যে জয়ী করেছে তাদের প্রত্যাশার মধ্যে অনেক কিছু রয়েছে। তার মধ্যে একটা প্রত্যাশা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। গত সপ্তাহে আমরা শুনেছিলাম ক্ষুধার্তর পেটে অন্ন তুলে দেয়া এক তরুণীর গল্প। আজ আমরা শুনব এমন এক গুণী নির্মাতার গল্প। আজ আমরা এমন এক গুণী নির্মাতার কথা শুনতে যাচ্ছি যে শুধুমাত্র নির্মাণের পেছনই নিজের সময় ব্যয় করেন না, যে প্রয়োজনে রাজপথে নামেন, জনগণের হয়ে কথা বলেন। দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় নির্মাতা, লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট মাবরুর রশিদ বান্না। বান্না ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুরুতেই যদি জানতে চাই, 2024-এর গণ অভ্যুত্থান যে ভিশন নিয়ে এগিয়েছিল, যে উদ্দেশ্যে আমরা রাজপথে নেমেছিলাম, সেইটা আসলে কতটুকু সফল করতে পেরেছে ইন্টারিম গভর্নমেন্ট? প্রথমেই শ্রদ্ধা জানাতে চাই হচ্ছে ভাষা আন্দোলনের সময়কার যে মানুষগুলো সংগ্রাম করেছিলেন, সেই মানুষগুলোর প্রতি, যাদের স্যাক্রিফাইস আছে তাদের প্রতি। ইন্টারিম কতটুকু সফল? আচ্ছা, এখন যদি ইন্টারিমের একজনের বয়ান দিয়ে বলতে হয় তাহলে বলতে হবে 90% সফল। একজন লিখেছেন, সম্ভবত উনি প্রেস সচিব ছিলেন, শফিকুল ভাই, উনি লিখেছিলেন যে 90% সফল বা বলেছিলেন। কিন্তু আসলে জনগণের এক একজনের কাছে এক এক মাত্রায় সফল, আবার অনেক ক্ষেত্রেই অসফল। কিন্তু সময় অনুযায়ী আমি বলবো যে বেশ খানিকটাই তারা সফল। আমি এটাকে কোনো পার্সেন্টেজে ফেলতে চাই না, কারণ আমার পারসেপশনের সাথে আরেকজনের পারসেপশন নাও মিলতে পারে। তবে আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টারিম সফল। সবচেয়ে বড় বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে ওই সময়টায় অনেক ভালনারেবিলিটির মধ্যে আমরা ছিলাম, ভেঙে যেতে পারতো পুরো রাষ্ট্র। সেই অবস্থা থেকে ইন্টারিম একরকম সেভ করেছে আমি বলবো, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, নিরাপত্তার জায়গা থেকে। এখানেও ল্যাকিং ছিল, কিন্তু তারপর আমি বলবো তারা বেশ খানিকটা সফল। আমরা সবসময় দেখি আন্দোলনের অগ্রভাগে নারীরা থাকে, যে নারীরা আসলে ঢাল হয়ে দাঁড়ায়, যে নারীরা তাদের ভাইদের, তাদের বন্ধুদের হচ্ছে বাঁচায়। কিন্তু যখন আন্দোলন শেষ হয়ে যায় তখন নারীদের নানাভাবে ট্যাগ দেওয়া হয়। আমরা দেখেছি এই জিনিসটা 100% আই গেস আপনি একমত হবেন যে যখন হচ্ছে শিল্পীরা, যখন হচ্ছে আমাদের সিনেমার, নাটকের নায়িকারা হচ্ছে রাস্তায় এসে দাঁড়ালো, সেটা কিন্তু আন্দোলনে অন্য মাত্রা যোগ করেছিল। কিন্তু যখন আন্দোলন শেষ হলো, প্রেক্ষাপট পরিবর্তন হলো, তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগেছে। যে অনেক জায়গায় আপনার হচ্ছে তারা, আমি যদি বলি যে নর্মালি যে জিনিসটা হয় যে শোরুম উদ্বোধনে যাওয়া বলেন, কোনো কনসার্টে অ্যাটেন্ড করা বলেন, সব কিছুতেই কিন্তু তাদেরকে একটা আলাদা ট্যাগিং দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছে আপনার হচ্ছে, আমরা যদি হচ্ছে 80-90 দশকটা দেখি, সে জায়গায় কিন্তু যারা নাটকে অভিনয় করতেন, যারা সিনেমায় অভিনয় করতেন, তাদের কিন্তু আমরা অন্য চোখে দেখতাম। এখন কিন্তু ওইটার প্রেক্ষাপটটা আমরা যদি ফেসবুক ঘাঁটি তাহলে টোটালি ডিফারেন্ট হয়ে গিয়েছে। যে একজন যে অভিনয় করে তাকে হচ্ছে শুরুতেই একটা ব্যাড ইমেজ ক্রিয়েট করে দেওয়া হয়, তাকে ট্যাগিং দেওয়া হয়। এই দ্বিচারিতা কি বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার মনে হয় পরিবর্তন হতে পারে? আপনি যে সময়টার কথা বললেন 80-90 সালের কথা, ওই সময় আসলে কয়টা মিডিয়া ছিল? বিটিভি বাদে কি অন্য কোনো মিডিয়া ছিল? এত বেশি জাজমেন্ট করার জায়গা কি ছিল? এখন আপনার কত মিডিয়া, কত রকম মিডিয়া, আপনার মোবাইলে মিডিয়া, প্রত্যেকটা মানুষ এক একজন মিডিয়া হয়ে উঠেছে। সো এক একজন মিডিয়ার আসলে এক এক ধরনের পারপাস থাকবে। যেমন আপনাদের চ্যানেলের পারপাস আছে একটা, আপনারা হয়তো এক একটা গভর্নমেন্ট এক এক সময় আসবে, তাদেরকে সার্ভ করবেন অথবা করবেন না, সেটা আপনাদের চয়েস।
হ্যাঁ, সো আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে আমরা দেখেছি বেশিরভাগ সময় গণমাধ্যম কিন্তু আসলে গভর্নমেন্ট সার্ভ করে না। গণমাধ্যম কখনোই আসলে জনগণের পারপাস বেশিরভাগ ক্ষেত্রেই সার্ভ করতে পারে কিন্তু না। আপনি যদি আমাদের তারা হিস্ট্রি সরকারের দেখেন, হয়ে যান, আমি বলতেছি ওই জায়গাটা ইন্টারাপ্ট করি যদি, ওই আমরা জায়গাটা যদি দেখেন তাহলে হচ্ছে 21 টেলিভিশন, আপনি যদি আমি আমাদের ওই হচ্ছে জায়গাটা history আসতেছি, দেখেন, আমি আসতেছি আপনাদের 21 টেলিভিশন বন্ধ হয়ে গিয়েছিল Exactly. পরপর দুবার। হ্যাঁ, সো এটা তো ধরেন সবাই তো 21 টেলিভিশন হতে পারে নাই। এক্স্যাক্টলি। সো সেটা যেমন আপনাদের এখানকার যিনি মালিক ছিলেন উনিও আমি যতটুকু জানি ওনাকে জেলও যেতে হয়েছে। জি। সো চেয়ারম্যান জনাব আপনাদের আব্দুল স্যাক্রিফাইস সালাম, উনি আছে। হচ্ছে সো দীর্ঘ এই সময়- চ্যানেলে yes. আসলে এই কথাটা বলার বরং সবচেয়ে বেশি ভালো মানায় এবং এক ধরনের কি বলে পক্ষপাতিত্বর জায়গা থেকেও বলা যায় যে এরকম হওয়া যেতে পারে বাকিদের। কিন্তু এখানে যে জিনিসটা আসলে নারীদের প্রসঙ্গ, যেটা খুবই ইম্পর্টেন্ট প্রসঙ্গ, সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে দেখেন নারীদেরকে জাজ করার যে বিষয়টা, এখানে আসলে আমি মনে করব শিক্ষার অভাব। আপনি গত 17-18 বছরে যে শিক্ষা দিয়েছেন, যে অশিক্ষা, কুশিক্ষা এবং কুসংস্কারের মধ্যে আপনি সমাজকে বড় করেছেন এবং দেদার্সে আপনি A+ এবং A- বিলি করেছেন, A বিলি করেছেন, হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি মানে কুশিক্ষাতে বড় করা বা অশিক্ষায় যারা সন্তানেরা ছিল বা আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা ছিল ছোট, তাদের পড়াশোনা ঠিক মতো হয় নাই, কিন্তু তাদেরকে আপনারা গ্রেড দিয়ে দিয়েছেন। তাদেরকে আপনি মোরাল জ্ঞান কতটুকু দিয়েছেন, নৈতিক শিক্ষা কতটুকু দিয়েছেন, একজন নারীকে যে সম্মান করতে হবে ঘর থেকে শিখতে হবে সেই জিনিসটা আপনি কতজনের ক্ষেত্রে করেছেন। সো দোষ তো আসলে অনেক ক্ষেত্রে অনেক অ্যাঙ্গেলেই দেওয়া যায়। মিডিয়ারও ভূমিকা আছে, মিডিয়া কিভাবে আসলে ট্যাগিং করছে, নারীকে কিভাবে দেখাচ্ছে, কিভাবে উপস্থাপন করছে। 80-90 সালের দিকে যে নারীদেরকে আমাদের মিডিয়া কিভাবে দেখাতো, সেটা সিনেমাতেও যদি আপনি দেখেন, ওই দিন ববিতা ম্যাডামের একটা শুনছিলাম, ইন্টারভিউ শুনছিলাম, উনি এখানে বলছিলেন যে ওনাদের পোশাক আশাকের ক্ষেত্রে ওনারা একটু বেশ শালীনতা মেনটেন করতেন। আমি এটাকে কোনো একটা ফ্রেমে আটকাতে চাই না, No, এটা definitely not. সময়ের মধ্যে Exactly. এটা চেঞ্জ হয়। প্রত্যেকটা কিন্তু- দেশে একটা নিজস্ব Of কালচার course, আছে। যেমন ভাষার থাকে তেমন তো পোশাক আশাকেরও থাকে, এটা পরিবর্তনশীল, এটা হবেই। কিন্তু এখানে যে জিনিসটা আমার কাছে মনে হয় যে ধর্মীয় জ্ঞান, প্রপার যে শিক্ষা ধর্মীয় এবং মোরাল যেটা নৈতিক শিক্ষা এবং পারিবারিক শিক্ষা, এই তিনটা শিক্ষা যদি, আর প্রাতিষ্ঠানিক শিক্ষা তো বটেই, Definitely. এই শিক্ষাগুলো যদি ঠিকঠাক মতো হয় এবং আগামী দিনে ঠিকঠাক করা যায়, তাহলে হয়তো আমরা নারীদেরকে ওই ইনসিকিউর অবস্থা থেকে নিয়ে আসতে পারবো ফিরিয়ে, এবং তাদেরকে আমরা একটা সিকিউর সোসাইটি দিতে পারবো বলে আমার বিশ্বাস। তবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যদি দাঁড়িয়ে বলি যে তারেক রহমান সে কিন্তু নিজে শিল্প সংস্কৃতি মন একজন মানুষ এবং এই ব্যাপারে সে কথাও বলেছে। যখন আমরা দেখলাম যে হচ্ছে গানের প্রাথমিকে গানের হচ্ছে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা চলছিল, তখন কিন্তু একটা নির্দিষ্ট দল বা সমর্থক হচ্ছে সেটার অপোজ করেছিল। সে জায়গায় কিন্তু তারেক রহমান দাঁড়িয়ে বলেছিলেন যে না, এটার দরকার আছে। তো আমরা চাই এমন কোনো সিচুয়েশন না আসুক যে জায়গায় গিয়ে শিল্পীরা কনসার্ট করতে পারবে না, যে জায়গায় গিয়ে আমরা দেখবো যে বাংলাদেশের শিল্পীরা কনসার্ট করতে পারছেন না, কিন্তু বাইরের দেশের শিল্পীরা এসে কনসার্ট করে যাচ্ছে। এ বিষয়ে আমরা আরও কথা বলবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডিতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, স্বাগত আরও একবার দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডিতে। আমরা বিরতিতে যাওয়ার আগে যে বিষয় ছিলাম সে বিষয়ে আবারও ফিরতে যাচ্ছি। বান্না ভাই, সংস্কৃতি উপদেষ্টা জনাব মোস্তফা সরওয়ার ফারুকী, ওনার কাজ দুর্দান্ত, উনি কিন্তু কাজ করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন এই ট্রলটা ওনাকে নিয়ে হয়, যিনি শুধুমাত্র হচ্ছে ড্রোন নিয়েই হচ্ছে নিজের কাজ করেছেন বিগত 2024-এর 10 নভেম্বর থেকে উনি দায়িত্ব পাওয়ার পর থেকে? আপনি মনে হয় উনি সফল হয়েছেন নাকি ওনার কোনো বাধা ছিল বলে আপনার মনে হয়? ওনাকে তো ড্রোনের উপদেষ্টা বলাই হয়। তো এখন এটাকে কেউ পজিটিভলি নিতে পারেন, কেউ নেগেটিভলি নিতে পারেন। উনি ব্যক্তিগতভাবে এটাকে পজিটিভলি গ্রহণ করাই উচিত আমি মনে করি ওনার ব্যক্তিগতভাবে, যেহেতু উনি ড্রোনটা খুব বেশি উড়িয়েছেন। হ্যাঁ, সো একটা নতুন কিছু বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, যদিও বাইরের বিশ্বে এটা নতুন কিছু না, বাংলাদেশের একটা নতুন কিছু ইন্ট্রোডিউস হয়েছে। ভিজুয়ালি আসলে মানুষটা তো, উনি তো ফিল্ম মেকার বেসিক্যালি, তো ভিজুয়ালি জিনিসপত্র দেখাতে উনি পছন্দ করবেন, এটাই স্বাভাবিক। ভিতরের কাজ কতটুকু হয়েছে না হয়েছে সেটা আসলে অনেক প্রশ্ন সাপেক্ষ বিষয় থাকতে পারে, সেটা হয়তো আমরা অনেক ক্ষেত্রে জানবো না। যারা তার সাথে সার্বক্ষণিকভাবে কাজ করেছেন তারা আরও ভালোভাবে বলতে পারবেন উনি আসলে কতটা সফল কতটা অসফল। কিন্তু যদি আমি ভিজিবলি বলি যে কিছু কাজ তো আসলে হয়েছেই।
আবার যদি প্রশ্নবোধকের জায়গা বলি তাহলে অনেক প্রশ্নবোধকের জায়গায় ইদানিং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষের লেখায় আসতেছে যে ওনাকে নিয়ে প্রশ্ন উঠছে যে উনি এই কাজগুলো ঠিকমতো করেননি, উনি কোনো কোনো ক্ষেত্রে হয়তো নেপোটিজম করেছেন বা বিভিন্ন ধরনের প্রশ্ন আসলে সেগুলো নেপোটিজমের যদি হচ্ছে বিষয়টা বলি সেটা কি রকমের যদি একটু ব্যাখ্যা করেন। শুনেছি যে এটা যেটা Exactly, আপনি যেটা শুনেছেন। যেটা পড়েছি সেটাই বলছি। জি জি প্লিজ। এখন দেখেন, এখন কেউ বলেছে যে তার আশেপাশের মানুষজন, তার কাছের মানুষজন, আমি কারো নাম না ধরেই বলি, জি। হ্যাঁ, কারণ যে জিনিসটা প্রমাণিত না কাউকে ছোট করে তো লাভ নাই। ডেফিনেটলি। সো বিভিন্ন জন, এটা আপনারা সোশ্যাল মিডিয়া খুঁজলেই আমাদের দর্শকরা পেয়ে যাবেন। সো এই কন্ট্রোভার্সি তো থাকবেই। আমার কাছে মনে হয় যে দিন শেষে আসলে সাধারণ মানুষই আসলে সবচেয়ে ভালো বিচার করতে পারবেন যে উনি আসলে কতটা সফল কতটা অসফল। এই জাজমেন্টটা আমি যেতে চাই না। ওকে, দেশে আমরা ইন্টারিম গভর্নমেন্টের শাসনামল, এরপর হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার বিষয় নিয়ে কথা বলছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি স্ট্রং হোল্ডে থাকতেন, বা আমি আসলে জানি এটা আপনি কিভাবে নেবেন, তাহলে যে পরিমাণ মব হয়েছে, যে পরিমাণ অন্যায় অবিচার হয়েছে, মানুষজন যে সমস্যার সম্মুখীন হয়েছে জননিরাপত্তায়, তার ফাইনাল আউটকাম হিসেবে কিন্তু হচ্ছে শহীদ ওসমান হাদি, সেটার ফলাফল আমরা দেখলাম। আপনার এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কি মনে হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার কি এই জায়গায় দায়িত্ব ছিল না? স্বরাষ্ট্র উপদেষ্টা যদি হচ্ছে শুরু থেকে স্ট্রং হোল্ডে থাকতেন, তাহলে হাদির মতো একজন বিপ্লবীকে প্রাণ দিতে হতো না, আমরা তাকে হারাতাম না। বা এখন এই সময় দাঁড়িয়ে যেহেতু হচ্ছে বিএনপি সরকার গঠন করেছে, আপনার কি মনে হয় হাদির বিচার আমরা কত দ্রুত পেতে পারি? আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। এটা তো আসলে সবচেয়ে বার্নিং কোশ্চেন এই মুহূর্তে, জাস্টিস ফর হাদি। সো এটা আমরা সবসময় বলেই যাব যতক্ষণ পর্যন্ত আমরা জাস্টিসটা না পাবো। স্বরাষ্ট্র উপদেষ্টা কি এই জায়গায় ব্যর্থ হয়নি? অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু না, আমি মনে করি পুরো ইন্টারিম গভর্নমেন্টই আসলে এই জায়গাটা ব্যর্থ। যদি বলা হয় যে ইন্টারিমের গভর্নমেন্টের সবচেয়ে বড় ব্যর্থতা কি, তার মধ্যে এটা সবচেয়ে টপে থাকবে। জননিরাপত্তা। জননিরাপত্তা শুধু না, শহীদ ওসমান হাদিকে বাঁচাতে না পারা। কারণ হচ্ছে জুলাই পরবর্তী সময়ে যে কয়টা ভোকাল বাংলাদেশপন্থী মানুষের উত্থান হয়েছিল, তার মধ্যে উনি একদম অন্যতম সামনের। সো শহীদ ওসমান হাদিকে সেভ করা উচিত ছিল অবশ্যই, এবং সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া উচিত ছিল, এবং সেইটা তার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আসলে জাতি তো কোনো ভালো কোনো মেসেজ পায়নি। ডেফিনেটলি। সো আর ওভারঅল যদি আপনি বলেন যে অন্যান্য যে এনআরকি অ্যান্ড এভরিথিং যেগুলো বললেন সেগুলো তো চলেছেই, এবং সেখানে আমার মনে হয় যথেষ্ট পরিমাণ আসলে কঠোর তো তারা হতে পারে না, কঠোর হতে পারেনি, কঠোর হওয়া দরকার ছিল। প্ল্যানও যে ছিল কঠোর হওয়ার, বা তারা যে কিভাবে এটাকে ট্যাকেল দিবে তাও আমার কাছে সন্দেহজনক লেগেছে। আমরা একটা রাষ্ট্রকে দেখিনি, কিন্তু একজন অনুসন্ধানী সাংবাদিক কিন্তু প্রথম হাদির হত্যাকারী নিয়ে ইনফরমেশন হচ্ছে শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে। এই যে এটা রাষ্ট্রের একটা ব্যর্থতা। এক্স্যাক্টলি, ওই সেন্সে যদি আমি বলতে যাই, তো 5ই আগস্টের পরে যে পরিমাণ মব জাস্টিস হয়েছে, যে পরিমাণ ভায়োলেন্স হয়েছে, অনেক গণমাধ্যমকে হচ্ছে আপনার জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, হয়তোবা খুব থাকতে পারে, হয়তোবা প্রতিবাদের ভাষা হতে পারে, কিন্তু প্রতিবাদের ভাষা কখনোই ধ্বংসাত্মক হতে পারে না। আসলে আপনি কখনোই সাপোর্ট করতে পারেন না। সো এই যে ধ্বংসাত্মক বিষয়গুলো হলো, তারই ধারাবাহিকতায় মানুষের মাথার মধ্যে কিন্তু এই জিনিসটা ঢুকে গিয়েছিল যে আমি যে জিনিসটা করতে চাই সেই জিনিসটা আমি করতে পারবো, আমার কোনো জাস্টিফিকেশনে দাঁড়াতে হবে না। নয়তো এরকম প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে এত নৃশংসভাবে মারা যায় না। তো এখন আপনি যদি হচ্ছে বর্তমান সরকারের কাছে কোনো কিছু চাইতে পারেন, সেক্ষেত্রে আপনি কি চাইবেন? আমরা যে মুহূর্তে এখন প্রোগ্রাম করছি, এই মুহূর্তে আমি যতটুকু শুনেছি চিটাগাঙে ব্যাপক সংঘর্ষ চলছে। সো এবং প্রায় আমরা যদি নির্বাচন পরবর্তী সময় অনেকগুলো সহিংসতার ঘটনা দেখেছি। সো সরকারকে খুব দ্রুত হোল্ড নিতে হবে, কারণ হচ্ছে এটা খুব জরুরি। কেননা এই দেশে এতদিন পরে একটা নির্বাচন হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে, বিপুল ভোট পেয়ে বিএনপি ক্ষমতা এসছে। বিএনপির দায়িত্ব অনেক বেশি, তারেক রহমানের দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। তাকে কঠোর হতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর হতে হবে, কঠোর বা আইনের ভিত্তিতে কঠোর। আমরা যে জিনিসটা ফিরতে চাই সেটা হইতেছে, আমরা এমন একটা আইনের শাসন দেখতে চাই যেখানে আসলে সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, এবং খুব দ্রুত এটা করবেন। কারণ আমি জানি এটা একটা নতুন গভর্নমেন্ট, এটা আপনি তাড়াতাড়ি করতে পারবেন না। দ্রব্যমূল্যের দাম অলরেডি বেড়ে গেছে, অনেকগুলো সিন্ডিকেট দাঁড়িয়ে গেছে। সেটা নিয়ে আজকেও আমি লেখালেখি করেছি যে আপনারা দ্রুত এটা নিয়ে ওয়ার্ক করুন। ইয়াংদের এগেনস্টে অনেক বড় বড় রাজনীতিবিদদের কথা বলতে শুনছি, সিনিয়র রাজনীতিবিদদের, যারা 24শে জুলাই ঘটিয়েছে তাদের এগেনস্টে চলে যাচ্ছে অনেক কথা, সেগুলো কনফ্লিক্ট তৈরি করছে।
সেগুলো না করলেই বরং ভালো লাগে দেখতে, কারণ আপনারা মাত্র একটা গভর্নমেন্ট ফর্ম করেছেন, এখন কোনো ধরনের কন্ট্রোভার্সির মধ্যে না ঢোকাটাই ভালো। এখন আমাদের মতো মানুষগুলো যদি সমালোচনা আপনারা সহ্য করতে পারেন তাহলে তো খুব ভালো, কিন্তু মনে রাখবেন আমরা আসলে জাতীয়তাবাদীতে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, আমরা খালেদা জিয়ার রাজনীতিতে বিশ্বাস করি, আমরা তারেক রহমানের রাজনীতিতে বিশ্বাস করি, আমরা জিয়াউর রহমানের রাজনীতিতে বিশ্বাস করি, যেটা আসলে সত্যিকার অর্থে কনস্ট্রাকটিভ রাজনীতি। সেই রাজনীতিটা যদি সত্যি বিশ্বাস করে থাকেন, বাকিরা যদি বিশ্বাস করে থাকেন, তাহলে এমন কোনো মন্তব্য যাওয়া ঠিক হবে না যেটা আসলে তরুণ প্রজন্মের সাথে এই বর্তমান যেই সেক্ষেত্রে তরুণ প্রজন্মের যারা আছে বা সম্মুখসারী আছে তাদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। হ্যাঁ, তরুণ প্রজন্ম তো অবশ্যই দায়িত্বশীল পালন করতে হবে, এবং তারা তো ধরেন সবচেয়ে বড় দায়িত্বের প্রমাণ যেটা দিয়েছে 24 সময় জুলাই, হ্যাঁ, যেটা অনেক বছর ধরে ঘটে উঠছিল না। আমি কিন্তু শুধুমাত্র একটা দলকে বা একটা গোষ্ঠীকে বলছি না, এটার ভিতরে একদম স্পেসিফিকলি বলি, ধরেন এটার মধ্যে ছাত্র দলও আছে, এটার মধ্যে শিবিরও আছে, এটার ভিতরে এনসিপির যে ছেলেগুলো এখন এনসিপির যে ভাইয়েরা এখন দল করছে তারাও আছে, অন্যান্য যে দলগুলো আছে বামপন্থী অনেক দলও এটার মধ্যে ইনভলভ ছিল। সো ডান বাম মধ্যম সবাই তো ছিল এটার মধ্যে, তো সবাইকে নিয়েই আসলে তরুণ। তো আপনার সবাইকেই আসলে শুনতে হবে এবং সবাইকে বুঝতে হবে এবং সবাইকে শান্তও রাখতে হবে, যে আপনাদের বুঝাইতে হবে যে এই মুহূর্তে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনাদের এটা করা উচিত, এটা করা উচিত না। আপনি যদি সেটা ন্যায় বিচারের মাধ্যমে বা ইনসাফের মধ্য দিয়ে যদি করতে পারেন, যেটাই বলেন, এখন তো ইদানিং দেখতেছি ভাষা নিয়েও প্রচুর, আজকে সারাদিন সোশ্যাল মিডিয়া দেখলাম ভাষা নিয়ে প্রচুর কাছাকাছি। সো এই ভাষা নিয়ে যে করতেছেন, মানে এটাও আসলে খুবই মানে কোনো দরকার নাই। মানে এই মুহূর্তে এই আলোচনাটা কারা তৈরি করতেছে জানেন, এটাও একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, আমি একটু বলে নিই এই কথার মধ্যে। যারা আসলে চাইতেছে যে একটা ক্রাইসিস তৈরি হোক, তারাই এই প্রসঙ্গটা বারবার তুলে নিয়ে আসতেছে। আপনি 1952 সালের ঘটনাটা কেন ঘটেছিল, নিশ্চয়ই আপনাকে ভাষা আটকানোর চেষ্টা করেছে। একটা তরুণ এই মুহূর্তে কোন ভাষায় কথা বলবে সেটা তাকে ডিসাইড করতে দেন। হু দ্য হেল আর ইউ যে আপনি ডিসাইড করবেন সে কোন ভাষায় কথা বলবে বা কোন ভাষায় কথা বলবে না, কোন শব্দটাকে সে গ্রহণ করবে সেটা করবে না। তার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, যে কোনো অন্যায়ের প্রতিবাদ করার জন্য যে কোনো ভাষার যে কোনো শব্দ গ্রহণ করার অধিকার আছে একটা তরুণের। সে যদি একটা চাইনিজ শব্দ থেকে একটা শব্দ বের করতে পারে, ঠিক যেমন আপনি জাস্টিস বললে আপনার কোনো সমস্যা হয় না, তাহলে ইনসাফ বললে আপনার সমস্যা কোথায়? তাহলে আপনি এখানে ন্যায় বিচারের কথাও বলতে পারেন। আপনি একটা চাইনিজ শব্দ নিতে পারেন, একটা জাপানি শব্দ নিতে পারেন, একটা ফ্রেঞ্চ শব্দ নিতে পারেন। তো পৃথিবীর যে কোনো শব্দ, যে কোনো ভাষার সাথে তো কোনো শত্রুতা হতে পারে না। পৃথিবীর সকল ভাষাকে আমাদের সম্মান করা উচিত, আর আমাদের ভাষা সবচেয়ে মর্যাদাকর একটা স্থানে আছে সারা পৃথিবীতে। বলা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলার জন্য সেই জায়গা থেকে আসলে সেই জায়গা থেকে তো আমাদের সবচেয়ে বেশি রেসপেক্টটা করা উচিত, তাই না? তো আপনি তো কোনো ভাষাকেই ছোট করে কথা বলতে পারেন না, কোনো ভাষাকেই না। বাই দ্য ওয়ে, আমি কিন্তু বারবার বলতেছি কোনো ভাষা নেই, আপনি আরবিকেও ছোট করতে পারবেন না, বান্না ভাই এই বিষয়ে আমরা কথা বলবো, আপনি আমাদের ছোট্ট একটা চাকমাদের ভাষাকেও করতে পারবেন না, মুরুদের ভাষাও করতে পারবেন না। সেই জায়গা থেকে যারা হচ্ছে আপনার এই ভাষায় কথা বলছে, ইনসাফ বলছে, আবার যারা হচ্ছে এটার ব্যাপারে হচ্ছে নিজেদের ইমোশনাল তর্ক ঢুকান না। মানে আমার কথা হচ্ছে আপনি এমন কোন তর্ক বের করেন না এই তর্কটা আপনার প্রত্যেকেই মত প্রকাশ করতে পারে, সমাজে ভেদাভেদ তৈরি করবে। এক্স্যাক্টলি, প্রত্যেকেই মত প্রকাশ করতে পারে। যারা এটার পক্ষে লিখছে তারাও যেরকমের মত প্রকাশ করতে পারে, যারা এইটা নিয়ে ইমোশনাল হয়ে বলছে যে ইনসাফের বদলে দেখেন আমরা আল্লাহর বলতে পারে। আমরা ইংরেজিতে বললে পিস পিস, উই ওয়ান্ট পিস, আমরা হচ্ছে শান্তি চাই। কিন্তু আমরা এখন একটা ছোট বিরতি নিচ্ছি, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পড বাই ফুডিতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের আলোচনা কিন্তু জমে উঠেছে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে। দর্শক, স্বাগত আরও একবার দ্য ভয়েস অফ জেনজি পড বাই ফুডিতে। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। বান্না ভাই, রাজনীতির অনেক আলোচনা হলো, জি, এখন জানতে চাই আপনার নতুন কাজ কবে আমরা দেখতে পাচ্ছি? আমার নতুন কাজ ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে ঈদে আমি কাজ করছি, ঈদে অলরেডি কাজ শুরু করে দিয়েছি। বেশ কয়েকটা কাজ আসবে, সিরিয়াল চলছে কয়েকটা, আর কিছু কাজ করার ইচ্ছা আছে। সো সবকিছু মিলে এই বছর একটু বড় কাজ করার ইচ্ছা আছে। লেটস সি। আমরা আপনি নানা সময় হচ্ছে আসলে হচ্ছে অনেক বিষয়ে প্রতিবাদ করছেন, আপনার গল্পের মধ্যে অনেক সূক্ষ্ম আমাদের ইমোশন ফুটে উঠছে। আমরা জুলাই অভ্যুত্থান বা রাজনৈতিক অবস্থা নিয়ে আপনার কোনো গল্প সামনে দেখতে পাচ্ছি কিনা? অলরেডি দুটো করেছি, একটা তো করলাম নাস্তা, আর একটা করলাম লাঞ্চ। ডিনার করার কথা ছিল, বাকস্বাধীনতার অবস্থা কি জানি না, সামনে কি হবে। সো আশা করি ঠিক থাকবে, অ্যাজ প্রমিসড
যে এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার আগে তারা যে প্রমিস করে এসছে বাক স্বাধীনতা তারা সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন। এবং আমি স্পষ্ট করে মনে করতে চাই জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, উনি একদম 5ই আগস্টের পরপরই ওনার নিজের একটা কার্টুন উনি কিন্তু শেয়ার করেছেন, নিজেই শেয়ার করেছিলেন নিজেই share যে করেছিলেন। হচ্ছে ব্যঙ্গচিত্রটা গড়া হয়েছিল। ব্যঙ্গচিত্র। সো এটার মাধ্যমে উনি একটা মেসেজ দিয়েছিলেন, ওই মেসেজটাই তিনি এখনো ওই স্পিরিটটা আপহোল্ড আছে করবেন, কিনা? আশা করি আপহোল্ড করবেন। সো আপহোল্ড করলে হয়তো আমি চেষ্টা করব আরও কিছু জায়গায় কাজ করতে এবং চেষ্টা করব ফাইটটা করে যেতে। জানি না সামনের দিনগুলো কেমন হবে, ইটস টু আর্লি টু সে। এখন আপনি অনেক কিছু বলতে পারবেন না, তবে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। হ্যাঁ, সেই জায়গাটা থেকেও আমাদের মনে হয় যে আমি বারবার সরকারের কাছে অনুরোধ যেটাই করতে চাই সেটা হচ্ছে যে আপনাদের খুব দ্রুত কিন্তু অ্যাকশনসে যেতে হবে, মানে স্টেবিলিটির জন্য। এবং সবচেয়ে বড় কথা, আমি বারবার যে জায়গাটা এমফেসাইজ করতে চাই সেটা হচ্ছে দুটো জায়গা, একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আরেকটা জায়গা হচ্ছে মানে জননিরাপত্তা, আরেকটা জায়গা হচ্ছে দ্রব্যমূল্য। এই দুটো জায়গায় খুব দ্রুত ফোকাস করতে হবে। এবং এই যে আমাদের বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন ধরনের বেফাস মন্তব্য অলরেডি করা স্টার্ট করে দিয়েছেন, যেটা মানে এটা দুঃখজনক। সোশ্যাল মিডিয়াতে অলরেডি কনভারসেশন শুরু হয়েছে, এগুলো আপনাদের মানায় না। আপনাদের দলের মধ্যে অনেক পোড় খাওয়া মানুষ আছে, গত 17 বছর প্রচণ্ড নির্যাতন নিষ্পেষণের মধ্যে দিয়ে তারা বেঁচে ছিলেন এবং অনেককে আপনারা হারিয়েছেন, আপনাদের ভাই আপনাদের বোনেদের। তাদের কথাও চিন্তা করুন। জুলাইয়ের যেই ছেলেগুলো, বাচ্চা ছেলেগুলো রাস্তায় নেমে গেছিলো খালি হাতে অত্যাধুনিক অস্ত্রের সামনে, সেই ছেলেগুলোকে আপনারা রেসপেক্টটা দিন। জুলাই সনদকে আপনারা রেসপেক্টটা করুন, ইয়াংদেরকে আপনারা রেসপেক্টটা করুন, দেখবেন একটা সুন্দর বাংলাদেশ নিশ্চয়ই হবে। নিশ্চয়ই। আপনি এই অ্যাক্টিভিজম আপনার কাজের মাধ্যমে অনেক সময় অনেক কিছু প্রতিবাদ করেছেন, কখনো কি কোনো থ্রেটের শিকার হয়েছেন? এইটা তো কয়েক হাজার, এটা তো কোনো ঘটনা না। এটা ডিল করেন কিভাবে? এটা ডিল করি এখন ইয়া করি, মানে আমার কাছে এটা কাইন্ড অফ ফানি থিং লাগে আর কি। এখন ধরেন এখন আমি যদি প্রতিদিন ভয় পেতে থাকি যে আমাকে তো ডেইলি 100টা করে খুন করে ফেলবে, পাড়িয়ে মেরে ফেলবে যে বলছে, কিন্তু দেখেন মানে যে জায়গায় আসলে প্রশ্নটা থাকে, যে কারণে আমার আসলে প্রশ্নটা করা, ওসমান হাদিকেও কিন্তু অনেক থ্রেট করা হয়েছিল এবং সেও কিন্তু এভাবেই লাইটলি নিয়েছিল। শুনেন, আমি লাইটলি নিয়ে, আমি যদি লাইটলি না নিই আমি কি করতে পারবো? আমি কি একটা অস্ত্র নিব? অস্ত্র নেওয়ার ক্ষমতা কি সব প্রত্যেকটা মানুষ অর্থনৈতিকভাবে থাকে? সে প্রত্যেকটা মানুষ কিভাবে থাকে? কি করব? বডিগার্ড নিব? তাহলে আমার কথা হলো, রাষ্ট্রের কাজ কি? যে নতুন গভর্নমেন্টটা এখন আসলো প্রমিস করে যে আমি জননিরাপত্তা ঠিক করব, আমার নিরাপত্তা তাদের দায়িত্ব। আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে তাদের সমস্যা, তাদের প্রবলেম। তারা পারে নাই আমাকে নিরাপত্তা দিতে, ঠিক যেমন ইন্টারিম পারে নাই হচ্ছে বাকি আগে যাদের নিরাপত্তা নষ্ট হয়েছে তাদেরকে দিতে নিরাপত্তা, ঠিক তেমন আজকে যদি আমার নিরাপত্তা নষ্ট হয় বা আমার মতো আরও কারো নিরাপত্তা নষ্ট হয় বা নিরাপত্তা বিনষ্ট হয়, তাহলে বুঝতে হবে এটা এই সরকারের ব্যর্থতা। যেটা আপনাদেরকে এটা এনশিওর করতে হবে যে আপনাদের এখানে পক্ষ বিপক্ষ প্রত্যেকটা জায়গায় যেন ঠিক থাকে, সবাই যেন সঠিকভাবে নিরাপত্তাটা পায়। আমি শেষ একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, আমাদের হাতে খুবই সময় কম, আমি 30 সেকেন্ডস আপনার কাছে একটা অ্যান্সার জানতে চাচ্ছি। নেপোটিজম ব্যাপারটা কিন্তু হচ্ছে বাংলাদেশের, আমরা সারা বিশ্বেই দেখতে পাচ্ছি যে আমাদের দুর্দান্ত সব অভিনেতা অভিনেত্রীরা রয়েছে, আমি নায়ক নায়িকা ক্যাটাগরাইজ করতে যাচ্ছি না। এই নেপোটিজমটা আসলে কতটুকু দূর করা সম্ভব, বা আপনারা যে ভিশন নিয়ে এগোচ্ছেন সে জায়গায় কোন জিনিসটাকে আসলে প্রাধান্য দেয়া বলে আপনি মনে করেন? নেপোটিজমটা দেখেন, নেপোটিজম ইজ এ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি অলসো। হ্যাঁ, আপনি যে ইন্ডাস্ট্রি যে কোনো সেক্টরে যান আপনি সবখানে দেখবেন যে একটা বড় বিজনেসম্যানের ছেলেই বিজনেসটা ধরে, মেয়েটাই বিজনেসটা ধরে। আপনি এটা শুধু মিডিয়ার মধ্যে না, সব জায়গায় আছে, প্রত্যেকটা জায়গায় মিডিয়ার ব্যাপারটা একটু চোখে লাগার ব্লাড লাইনে যে লোকটা এটা তৈরি করলো, এম্পায়ারটা ক্রিয়েট করলো, সে আসলে চায় তার সন্তান পাক, এটা স্বাভাবিক। কিন্তু যোগ্যদের তো হচ্ছে আসলে এখন যোগ্যতা থাকলে টিকে থাকবে, যোগ্যতা না থাকলে টিকে থাকবে না। এবং আমি মনে করি শুধু নেপোটিজম দিয়ে আপনি টিকায় রাখতে পারবেন না। আপনার টিকায় রাখতে হলে ওই নেপোটিজমের ভেতরেও যদি কোনো কেউ টিকে আসে তাহলে তার ট্যালেন্ট থাকতে হবে। বান্না ভাই, আমাদের হাতে আর সময় নেই। আই উইশ আই হ্যাভ মোর টাইম, সো মেনি থিংস টু ডিসকাস। থ্যাংক ইউ সাবির ভাই, অ্যান্ড থ্যাংকস টু দ্য ইটিভি। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের গভর্নমেন্টকে হেল্প করা উচিত স্টেবিলিটির জন্য দেশের, এবং গভর্নমেন্টকে বারবার অনুরোধ করবো আপনারা জননিরাপত্তায় আপনারা মনোযোগী হন। আপনার বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের দ্রব্যমূল্য যে বেড়ে যাচ্ছে, এটাকে সেই জিনিসগুলো কন্ট্রোল করা উচিত। আর শুরুতে যেমনটা বলছিলাম, 21শে টেলিভিশন আসলে হচ্ছে ওই প্রতিবাদটা করতে গিয়ে 2বার বন্ধ হয়েছে। আমাদের চেয়ারম্যান স্যার দীর্ঘ সময় কিন্তু আপনারা হচ্ছে জেল খেটেছেন শুধুমাত্র তারেক রহমানের একটা ভাষণ প্রচারের জন্য। সো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করে যাব জনগণের কথা বলতে, তাতে যত বাধাই আসুক। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের জন্য বিদায় জানাচ্ছি, হয়তোবা আপনাকে আবারও পাবো ইনশাল্লাহ। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন মাবরুর রশিদ বান্না, যিনি তার গল্প লেখনীর মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি, আমাদের আবেগ অনুভূতি ফুটিয়ে তুলেছে।
প্রতিনিয়ত আমাদের তরুণদের যে প্রশ্নগুলো থাকে, যে কথাগুলো থাকে, সেই বিষয়গুলো সামষ্টিকভাবে উপস্থাপন করতেই প্রতি শনিবার রাত 8টায় আমাদের কিন্তু এই শোটা অন এয়ার হচ্ছে। আপনার মতামত জানাতে পারেন আমাদের সোশ্যাল সাইটসে, আমাদেরকে ইমেইল করতে পারেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেখা হবে আগামী শনিবার ঠিক রাত 8টায় দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে।